এটা এমন এক রাতে শুরু হয়েছিল যা এখনও আমার ভেতরে বেঁচে আছে, একটা ছায়ার মতো যা আমি ঝাঁকাতে পারি না। আমি বছরের পর বছর ধরেই এই গোপন কথাটি বহন করে আসছি, হাসি আর ছোট ছোট কথাবার্তার আড়ালে লুকিয়ে রেখেছি, কিন্তু কিছু সত্য এত ভারী হয়ে যায় যে তা চাপা রাখা কঠিন হয়ে পড়ে। কল্পনা করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন যে আপনার গল্পের এমন একটি অংশ আছে যা আপনি কখনো ভাগ করে নেওয়ার সাহস করেননি। এটাই আমার জন্য। যদি আপনি এখন এখানে থাকেন, তাহলে এর অর্থ হলো আপনি এমন কিছু শুনতে যাচ্ছেন যা আগে কেউ আমার কাছ থেকে শোনেনি। আমি বোস্টনের ঠিক বাইরে একটি ছোট শহরে বড় হয়েছি, এমন একটি জায়গা যেখানে গসিপ বাতাসের চেয়ে দ্রুত হয় এবং গোপনীয়তা এমন একটি বিলাসিতা যা কেউ আসলে পায় না। আমার বাবা মা যখন 12 বছর বয়সে আলাদা হয়ে যান, তখন কেবল আমি এবং আমার মা ছিলাম। তিনি বিল লেনদেন করতেন, তার ছোট্ট বুটিক চালাতেন এবং দীর্ঘ রাত্রিযাপনের মাধ্যমে আমাদের মাথা উঁচু করে রাখতেন। বছরের পর বছর ধরে মনে হচ্ছিল যেন আমরা দুজনেই সবকিছুর বিরুদ্ধে। কিন্তু যখন আমি 18 বছর বয়সে পৌঁছালাম, সবকিছু বদলে গেল। সেই বছরই তার সাথে তার দেখা হয়েছিল। সে আমাদের শহরের পুরুষদের মতো ছিল না, যারা সাধারণ জীবনযাপন করত, ভবিষ্যৎবাণী যোগ্যে এবং অপরিবর্তনীয়। সে নিজেকে এক ধরনের অস্থির আত্মবিশ্বাসের সাথে বহন করত, এমন একজনের মতো যে এই জায়গার চেয়েও বেশি কিছু দেখেছিল এবং জয় করেছিল। লম্বা চওড়া কাঁধের, একটি হাসি যা প্রতিরক্ষাকে গলিয়ে দেয়। সে চেষ্টা না করেই মানুষকে আকর্ষণ করত। আমার মাও ব্যতিক্রম ছিল না। কয়েক মাসের মধ্যে সে কেবল তার প্রেমিক ছিল না, সে আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ হয়ে গেল। আমাদের টেবিলে নাস্তা খাচ্ছিল, আমাদের সোফায় তার জ্যাকেট রেখে। তার কাছে সে এমন একটি স্বপ্ন ছিল যে সে ভেবেছিল সে কখনো পাবে না। আমার কাছে প্রথমে সে এমন একটি পৃথিবীতে কেবল একজন অনুপ্রবেশকারী ছিল যা আগে কেবল আমাদেরই ছিল। কিন্তু বিরক্তি আর কৌতূহলের মধ্যে রেখাটি ভঙ্গুর, এতটাই ভঙ্গুর যে আমি কখন এটি অতিক্রম করেছি তা খেয়ালও করিনি। এটি ছোট ছোট জিনিস দিয়ে শুরু হয়েছিল। যেভাবে সে আমার সম্পর্কে বিস্তারিত লক্ষ্য করেছে, অন্যরে উপেক্ষা করেছে। আমার প্রিয় বই, আমার চুলের স্টাইল আমার বয়সী বেশিরভাগ মেয়েদের চেয়ে আলাদা। তার মন্তব্যগুলো সহপাঠীদের নৈমিত্তিক মন্তব্যের চেয়ে বেশি ইচ্ছাকৃত, ব্যক্তিগত মনে হয়েছিল। আমার উচিত ছিল সেগুলো উপেক্ষা করা, আমার উচিত ছিল সবকিছু ঝেড়ে ফেলা। কিন্তু পরিবর্তে প্রতিটি শব্দ আমার ভেতরে এমন কিছু একটা ছড়িয়ে দিয়েছিল যা আমি জানতাম না যে অপেক্ষা করছে। এবং একবার সেই স্ফুলিঙ্গ প্রজ্বলিত হলে আমি আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। এক গ্রীষ্মের রাতে যখন আমার মা বুটিকে দেরিতে কাজ করছিলেন, আমি বারান্দার পিছনের দিকে এক গ্লাস আইস টি নিয়ে বসেছিলাম, গাছের নিচে সূর্য ডুবে যাওয়া দেখতে। সে চুপচাপ আমার সাথে যোগ দিল, যেমন সে সেখানেই ছিল। কিছুক্ষণের জন্য সবকিছু শান্ত ছিল, যা দুজন মানুষ গোধূলি ভাগ করে নিচ্ছিল। তারপর সে বলল, তুমি একজন অসাধারণ নারী হয়ে উঠেছ। যেভাবে তার কণ্ঠস্বর শব্দের ওপর স্থির ছিল, এটা স্বাভাবিক ছিল না। এটা ইচ্ছাকৃত মৃদু, বিপজ্জনক ছিল। আমার নারী আমার কানে ধড়ো করে উঠল। আমি হেসে ফেললাম, ভান করে বললাম কিছুই না। কিন্তু আমাদের মধ্যে পরিবেশ বদলে গেছে। সেই প্রথমবার যখন আমি নিশ্চিতভাবে বুঝতে পারলাম যে নিষিদ্ধ কিছু শুরু হয়েছে। এরপর মুহূর্ত জমতে শুরু করল, ছোট, ক্ষণস্থায়ী, কিন্তু ভারী অর্থবহিনী। রাতের খাবারের সময় আমাকে একটা প্লেট দেওয়ার সময় তার হাতের আঁচড় আমার দিকে। আমি যখন ঘরে ঢুকলাম তখন তার দৃষ্টি আমার দিকে অনেকক্ষণ ধরে ছিল। যখন সে ঘরে ছিল না, তখন সে আমার কাছে থাকার জন্য যেভাবে কারণ আবিষ্কার করেছিল। প্রত্যেক সাক্ষাৎ সীমা বড় কিছুটা ভেঙে ফেলল, যতক্ষণ না যেটা একসময় কল্পনাও করা যেত না অনিবার্য মনে হতে শুরু করল। আর তারপর রাত এলো, সবকিছু ভেঙে গেল। মা সপ্তাহান্তে বন্ধুদের সাথে চলে গিয়েছিলেন, অদ্ভুতভাবে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমি ঘুমোতে পারছিলাম না, অস্থির। আমি নিচে নেমে দেখলাম, কিন্তু তাকে একটি ল্যাম্পের আবছা আলোর নিচে হাতে একটি বই নিয়ে বসে থাকতে দেখা গেল। আমি নিথর হয়ে গেলাম। আমার উপরে চলে যাওয়া উচিত ছিল, আমি না, বরং আমি তার পাশে বসলাম, তার দিকে এক নজরে তাকিয়ে। আমি শেষ মুহূর্তে যখন আমাদের চোখ মিলল, মনে হলো সময় থেমে গেছে। আমার বুকটা শক্ত হয়ে গেল। তার অভিব্যক্তি অপরাধী, কিন্তু উত্তেজনা আমাদের চারপাশে পাপের মতো জড়িয়ে ধরেছিল। তোমার এখানে থাকা উচিত ছিল না, সে ফিসফিস করে বলল। কিন্তু আমি নড়লাম না। এক দৃষ্টি আরেক দৃষ্টির মধ্যে রক্তক্ষরণ হলো। একটা আওয়াজ, নীরবতা। আর নীরবতা এমন কিছুতে পরিণত হলো যা দুজনেরই প্রতিরোধ করা উচিত ছিল। সেই রাতের শুরুতে এমন একটি গল্প শুরু হয়েছিল যা আমি কখনো মুছে ফেলতে পারি না। আমি এখনও তা অনুভব করতে পারি। সেই রাতটি যেভাবে ধীর গতির পতনের মতো ফুটে উঠল। প্রথমে এটা দ্বিধাগ্রস্ত ছিল, প্রায় ভঙ্গুর, যেন আমরা দুজনেই জানতাম আমরা নিষিদ্ধ ভূমিতে দাঁড়িয়ে আছি। কিন্তু দ্বিধাগ্রস্ততা এমন কিছুর স্থান করে নিল যে আরও অন্ধকার, ভারী, থামানো অসম্ভব। চুম্বন গভীরতর হলো, আমাকে একটি ঝড়ের দিকে টেনে নিয়ে গেল যার সাথে আমি পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। সেই মুহূর্তেই আমরা যে সীমারেখা অতিক্রম করেছিলাম তা আমাদের পেছনে অদৃশ্য হয়ে গেল, আর ফিরে আসার কোনো পথ ছিল না। তারপর যা ঘটল তা হলো গোপনীয়তার আর বিপজ্জনক ভোগের একটা ঝাপসা ঝাপসা। আমরা বেপরোয়া হয়ে গেলাম, আমাদের হিতন হাটিনগত জগৎকে দৈনন্দিন জীবনের কাঠামোর সাথে বনতে লাগলাম। রান্নার ঘরে যখন কেউ তাকা ছিল না, তখন তার হাতের আঁচড়। ওপরে তলায় যখন স্নান হচ্ছিল, তখন ফিস ফিসে কথাবার্তা। রাতের খাবারের টেবিলের দিকে তাকানো, যা সব কথাবার্তার চেয়েও বেশি কিছু বলেছে। প্রত্যেক সাক্ষাৎ কাঁচের টুকরোর উপর খালি পায়ে হাঁটার মতো মনে হয়েছিল। বেদনাদায়ক, মাতাল, প্রতিরোধ করা অসম্ভব।
আমি নিজেকে বলেছিলাম আমি থামাতে পারি। আমি নিজেকে বলেছিলাম এটা কেবল একটা পর্যায়, একটা ক্ষণিক দুর্বলতা। কিন্তু সত্য হলো আমি থামাতে চাইনি। সেও থামেনি। আর আমাদের মতো গোপন কথাগুলো চিরকাল চুপ থাকে না। আমার মা যখন ফাটলগুলো লক্ষ্য করতে শুরু করলেন, তখনই সবকিছু খুলে গেল। তিনি দেখতে পেলেন যে মার্গ আর আমি কিভাবে একে অপরকে খুব সাবধানে এড়িয়ে চুজতাম। ঘরে ঢোকার সময় যে ভারী নীরবতা ছিল। অবশেষে এক সন্ধি সে জিজ্ঞেস করলেন, তার চোখ সরু হয়ে গেল, তার কণ্ঠস্বর কাঁপছিল। সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে এমন কথা বলল যে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। আমার হৃদয় এক মুহূর্তের জন্য স্পন্দিত হলো। আমি জোর করে মিথ্যে কথা বলে ফেললাম, সবকিছু অস্বীকার করলাম। মার্গ সবসময়ের মতো শান্ত, একই অচর আকর্ষণ দিয়ে আমাকে সমর্থন করলো যে একসময় তাকে জয় করেছিল। সে তাকে বলল যে সে কিছু কল্পনা করছে এবং সে তাকে এতটাই বিশ্বাস করতে চেয়েছিল যে সে কিছুক্ষণের জন্য তা ছেড়ে দিল। কিন্তু আমি ভালো করেই জানতাম সত্যটা ছিল দ্রুত জ্বলন্ত একটা ফিউজ, আর বিস্ফোরণ অনিবার্য ছিল। অপরাধবোধ আমার অনবরত ছায়া হয়ে উঠল। রাতে আমি জেগে শুয়ে থাকতাম, বিশ্বাসঘাতকতার ভারে আমার বুক শক্ত হয়ে যেত। আমি মাকে ভালোবাসতাম, তিনিই একমাত্র ব্যক্তি যিনি কখনো আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি এখানে তাকে এমনভাবে ভেঙে ফেলছিলাম যেটা সে এখনো দেখতে পায়নি। মার্ক আমাকে বলেছিল আমি আলাদা, আমি তাকে এমনভাবে বুঝতে পারতাম যেভাবে সে কখনো পারেনি। আর আমি সেই শব্দগুলোকে আঁকড়ে ধরেছিলাম, যেটা লজ্জার উপর একটি ব্যান্ডেজের মতো সেলাই করতে দিতাম। কিন্তু গভীরে আমি জানতাম প্রতিটি চুম্বন, প্রতিটি গোপন স্পর্শ একটা ক্ষত তৈরি করছিল, যা কখনো নিরাময় হতো না। শেষটা আমার কল্পনার চেয়ে দ্রুত এসেছিল। এটা ছিল একটি বৃষ্টিশোনা বিকালবেলা। আকাশ ধূসর, বাতাস ভারী। মা প্রত্যাশীর চেয়ে আগে বাড়ি ফিরেছিলেন। আমি তার পায়ের শব্দ শুনতে পাইনি যতক্ষণ না দেরি হয়ে গেল। সে রান্নাঘরে ঢুকে পড়ল, আর আমরা দুজনেই হাতে পায়ে জড়িয়ে দাঁড়িয়েছিলাম। ব্যাখ্যা করার জন্য অনেক আছে। সময় থেমে গেল। তার মুখের ভাব এমন কিছু যেটা আমি কখনো ভুলতে পারবো না। শখ, বিশ্বাসঘাতকতার হৃদয় বিদারক। এটা সেই চিৎকার বা চেঁচামেচি ছিল না যেটা আমি ভয় পেতাম। আরও বেশি খারাপ ছিল যে সে চিৎকার করেনি, সে কান্না করেনি। সে কেবল তার চাবি কাউন্টারের উপর ফেলে দিয়ে ঘুরে দাঁড়িয়ে দরজা থেকে বেরিয়ে গেল। সেই নীরবতা যে কোনো তর্কের চেয়ে জোরে ছিল। 1 সপ্তাহ পরে মার্ক চলে গেল। কোনো ব্যাখ্যা নেই, কোনো বিদায় নেই, চলে গেল। কিন্তু ক্ষতি রয়ে গেল। আমার মা তখন থেকে আমার দিকে একইভাবে তাকাননি। আমরা এখনো একই ছাদ ভাগ করে নিই, কিন্তু আমাদের মধ্যে দূরত্ব মাইলের পর মাইল খালি জায়গার মতো মনে হয়। আমি তার মধ্যে এমন কিছু ভেঙে ফেলেছি যা কখনো মেরামত করা যাবে না। আর এটাই সত্য যেটা আমি এই সময়টা বহন করেছি, গভীরে চাপা পড়ে আছে। গোপন রহস্যটি এখন পর্যন্ত কেউ জানত না। ইচ্ছা আগুনের চেয়েও বেশি জ্বলতে পারে, কিন্তু যখন আগুন নিভে যায় তখন যা কিছু থাকে তা ছাই হয়ে যায়। কিছু রহস্য গোপন রাখার মতো নয়, আর কিছু রেখা একবার অতিক্রম করলে তা কখনো উন্মোচিত হয় না।